বকখালি ঢেউয়ের সাথে কথা বলি। দীঘা, পুরী, দার্জিলিংয়ে মানুষের প্রচণ্ড ভিড়। এই সময় বকখালি হতে পারে ঘোরার একটা বেস্ট ডেস্টিনেশন। বকখালি কিভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে, কোথায় থাকবেন, কি খাবেন, এই সমস্ত কিছু নিয়ে থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত দক্ষিণ 24 পরগনার বকখালি সমুদ্র সৈকত বর্তমানে ভ্রমণ পিপাসু বাঙালিদের পছন্দের ডেস্টিনেশনগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে স্থান করে নিচ্ছে এই বকখালি। বছরের যে কোনো সময় উইকেন্ডের 1 বা 2 দিনের ছুটিতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বকখালি। টোটো করে নামমাত্র খরচে ঘুরে দেখা যায় এখানকার 5টি জনপ্রিয় স্থান: বকখালি ইকো পার্ক, ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত, কার্গিল সমুদ্র সৈকত, ভেনফিশ মৎস্য বন্দর, সেখানকার জেলেদের মাছ ধরার পদ্ধতি, তারপরে হেনরি আইল্যান্ড এবং সেখানকার ম্যানগ্রোভ অরণ্য। এই সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। সন্ধে নিজের প্রিয় মানুষকে নিয়ে সমুদ্রের পাড়ে কাটানো, আর তার সাথে হাতে গরম গরম 1 প্লেট চিংড়ি, ভোলা, ভেটকি, কাঁকড়া সবেরই ব্যবস্থা রয়েছে। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 2:40। এখন আমাকে যেতে হবে শান্তিপুর স্টেশনে। আমার লোকাল ট্রেন রয়েছে 3:22-এ। এবার আমি সেটা ধরতে পারবো কিনা বুঝতে পারছি না। আমাকে স্নান করতে হবে, রেডি হতে হবে। মাত্র 40 মিনিট হাতে রয়েছে, দেখি ট্রেন পাই কিনা। সঠিক সময়ে শিয়ালদা পৌঁছে আমি আগে চলে গেলাম শিয়ালদা সাউথ ডিভিশনে। এখানেই আমাকে ধরতে হবে 7:14 নামখানা লোকাল। এই যে 18 নম্বর প্ল্যাটফর্মে সকাল সকাল একদম টাইম মতো দিয়ে দিয়েছে আমাদের নামখানা লোকাল। এটা সোজা যাবে লক্ষ্মীকান্তপুর। মাত্র 25 টাকার টিকিট কেটে আমি উঠে পড়লাম নামখানা লোকালে। ট্রেনটি মোটামুটি ভিড় থাকলেও জায়গা পেয়েছিলাম বসার। বেলা 9টার সময় ট্রেনটি এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে এই ট্রেনটা 10 থেকে 15 মিনিট দাঁড়ায়। আপনারা চাইলে এখানে কিছু ব্রেকফাস্ট করে নিতে পারেন। শিয়ালদাহ থেকে নামখানার দূরত্ব 130 কিলোমিটার মতো। যেতে সময় লাগে 3 ঘন্টা। এই যাত্রাপথে সবুজ মাঠঘাট প্রকৃতি দেখতে দেখতে আপনার বেশ ভালোই লাগবে। কিভাবে যে 3 ঘন্টা সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। 9:50-এ আমাদের গাড়ি এসে দাঁড়ালো কাকদ্বীপ স্টেশনে। এর পরের স্টেশনই হচ্ছে নামখানা স্টেশন। মৌসুমী আইল্যান্ড বা হেনরি আইল্যান্ড যেতে গেলেও কিন্তু আপনাদের এই একই রাস্তা দিয়ে যেতে হবে। কাকদ্বীপ স্টেশনকে বিদায় জানিয়ে 3 ঘন্টার জার্নি শেষ করে আমাদের লোকাল গাড়ি এসে পৌঁছালো নামখানা স্টেশনে একদম সঠিক সময়ে। তো শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরেছিলাম, সেইটা এসে পৌঁছালো 10:11-তে। পাক্কা 3 ঘন্টা টাইম লাগলো। নামখানা এসে পৌঁছে গেলাম। বেশ ভালোই লাগলো এই জার্নিটা, ক্লান্তি লাগেনি। চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে নামখানায় এসে পৌঁছালাম। এইবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের এখান থেকে গাড়ি ধরতে হবে বকখালির, তারপরে বকখালি পৌঁছাবো। 1 নম্বর প্ল্যাটফর্মের এই গেটটা দিয়ে বেরোলেই আপনারা দেখতে পারবেন প্রচুর টোটোওয়ালারা দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন নামখানা স্টেশন থেকে বেরিয়েছি। নামখানা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা কিন্তু এখানে অটো টোটো পেয়ে যাবেন। শেয়ারেও যেতে পারেন, রিজার্ভ করেও যেতে পারেন। রিজার্ভ করে গেলে 3 থেকে 400 টাকা নেবে। তো আমরা যাব শেয়ারে, সেই জন্য আমরা স্টেশন থেকে বাইরে যাচ্ছি, দেখি শেয়ার গাড়ি পাই কিনা। স্টেশনের একদম বাইরে থেকে আমিও চেপে বসলাম একটি শেয়ার টোটোতে। মাথা পিছু ভাড়া 60 টাকা, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা। আপনারা চাইলে অটো করেও যেতে পারেন অথবা বাসে করেও যেতে পারেন। অটো ভাড়া নেবে 40 টাকা, আর বাসে মাত্র 28 টাকা। এসে পৌঁছালাম আমি বকখালি, আর আমি এখন আছি আমার যে বুক করা রিসর্টে। এটা খুব ছোট্ট একটা রিসর্ট। খালিতে এসে আমি যে রিসর্টটা বুক করেছি এটা হচ্ছে তার রিসেপশন। আর এই রিসর্টটা একদম নতুন হয়েছে, এখানে মাত্র 3টেই রুম আছে। এই হচ্ছে 101, আমি আছি 102-এ। আর রিসর্টের এই যে রুমগুলো কিন্তু একদম জলের ওপর ভাসমান অবস্থায় রয়েছে পিলার করে। এটা একটা বড় পুকুর মতো। তো চলো রুমটা দেখাচ্ছি কেমন রুমটা। এই হচ্ছে আমার রুম 102। এই হচ্ছে আমাদের রুম। আচ্ছা বলে রাখি, এই রিসর্টটা 2025 নভেম্বর মাসে হয়েছে, একদম নতুন রিসর্ট। তো এই হচ্ছে রুমে বসার জায়গা, একটা টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। বেডটাও বেশ পরিপাটি। এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে রয়েছে টিভি। এইখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনির থেকে বাইরে বেরোলেই কিন্তু সুন্দর একটা পুকুরের ভিউ তোমরা পেয়ে যাবে। আর এইখানে হচ্ছে মেন জিনিসটা যেটা, এখানকার বাথরুমটা আমি আগে দেখাই। এই হচ্ছে এখানে বাথরুম, কোমোড রয়েছে, বেসিন, মডার্ন বাথরুম যেমন হয়। এখানে হচ্ছে গিজারও রয়েছে। ঘরটার এই হচ্ছে ফুল ভিউ, বেশ সুন্দর সাজানো গোছানো। এইখানে হচ্ছে পাখা রয়েছে একটা, আর এখানে একটা গাছ রয়েছে। তো চলো ব্যালকনিটা তোমাদেরকে দেখাই।
বৃষ্টি চালু হয়ে গেছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এখানে কিন্তু মাছও রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালোই লাগে। রিসর্টের সামনে থেকেই পেয়ে গেলাম সাইট সিন করার টোটো। 5টা জায়গা ঘুরে দেখতে নেবে 300 টাকা। তো টোটো করে আমরা এখন যাচ্ছি বকখালিতে সাইট সিন করতে। এখানে টোটাল 5টা জায়গা আছে ঘুরে দেখার। প্রথম যাচ্ছি আমরা বকখালি ইকো পার্ক। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, বুঝতে পারছি না সাইট সিন ঠিক করে করতে পারবো কি না। তাও বেরিয়ে পড়েছি যেহেতু সময় হাতে কম। বৃষ্টি হচ্ছে, এসে পৌঁছালাম বকখালি ইকো পার্ক। এটা হচ্ছে একটা বাচ্চাদের চিলড্রেন পার্ক। 20 টাকা করে নেয় টিকিট কাউন্টারে, কেউ দেখছি না, হয়তো ভেতরে আছে। আর এই হচ্ছে পার্কটার ভেতর, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেশ ঝাউ গাছ রয়েছে চারিদিকে। এটা যদি ঝড়োর ঝলমলে ওয়েদার হতো, শীতকাল হতো, তাহলে কিন্তু খুবই ভালো লাগতো এখানটা ঘুরতে। কিছু বাচ্চাদের জন্য কিছু এই যে স্ট্যাচু টাইপের করে দেওয়া আছে। এইখানে হচ্ছে ডাইনোসর, ওইদিকে রয়েছে ছোটা ভীম, এই রয়েছে। তো বৃষ্টির মধ্যে আর বেশি দেখাতে পাচ্ছি না। এখানে বসার জায়গাও রয়েছে। তো আমরা এবার চলে যাচ্ছি নেক্সট স্পটে। তো এই ছিল ইকো পার্ক। আমি আর এই বৃষ্টির মধ্যে বেশি ঘুরতে পারলাম না। ভিডিও করার জন্য আমি কিছুটা ভেতরে গেলাম। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বিকেলবেলা শুকনো ওয়েদার থাকলে এখানেটা আর একটু টাইম স্পেন্ড করা যেত। বেশি কিছু নেই, কয়েকটা বাচ্চাদের অ্যাক্টিভিটি, কয়েকটা স্ট্যাচু, আর একটা পুকুর মতো রয়েছে, ঝাউ গাছ রয়েছে। বেশ ভালো লাগবে তোমরা যদি আসো হাতে সময় নিয়ে। আর শুকনো ওয়েদারে অবশ্যই হতে হবে বিকেলবেলা, তাহলে অবশ্যই ভালো লাগবে জায়গাটা। তো আমরা এবার নেক্সট স্পটে যাচ্ছি। এখন ফ্রেজারগঞ্জে এসে পৌঁছেছি, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে টোটো থেকে নামতে পারছি না। আর তার সঙ্গে তেমনি হাওয়া। এই যে এই পলিথিনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম হাওয়া। একটু নেমেছিলাম, এখানে বেশ কিছু দেখা জায়গা আছে। ফ্রেজার সাহেবের বাড়ি, এখানকার গঙ্গা মন্দির। তো ওনার নাম অনুসারে এখানে জায়গার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। তো নামতে পারছি না যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়াও বইছে। কিন্তু এই বৃষ্টির মধ্যেও কিছু কিছু ট্যুরিস্ট গাড়ি কিন্তু এখানে আসছে ঘুরতে। এই যে যারা বকখালি নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিল, তারাই এখন মুড অফ করে বসে আছে গাড়ির মধ্যে। আর এই দেখো সোনামণি উকি মেরে মেরে দেখছে যে কখন বেরোবে গাড়ি থেকে। টোটোটাকে একটা চায়ের দোকানের সামনে দাঁড় করিয়ে এই চা খাচ্ছি। এই চা খেতে খেতেই টাইম স্পেন্ড করছি, কিছু করার নেই। বৃষ্টি, চা বিস্কুট দিয়েই চলছে। এই যে টাওয়ারটা দেখছো, এটা হচ্ছে কোস্টাল গার্ড। তারপরে যে সমস্ত ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায় সেটার সাথে যোগাযোগ করে। আর ওইখানে দেখা যাচ্ছে উইন্ড টারবাইন, অর্থাৎ বায়ুকল, অর্থাৎ বিদ্যুৎ তৈরি করা হয় বাতাসের ফ্লো থেকে। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এখানকার গঙ্গা মন্দির, ফ্রেজারগঞ্জ গঙ্গা মন্দির। এইখানে রয়েছে গঙ্গা মায়ের একটি সুন্দর মূর্তি, এখানে পূজিত হয়। এখানে নিত্য পুজোই হয়। এখানে হচ্ছে সমস্ত হচ্ছে ফুল টুল দেওয়া রয়েছে, অর্থাৎ আজকেই পুজো হয়েছে, একদম টাটকা। এই হচ্ছে মন্দিরটা। বৃষ্টির জন্য আমি ঘুরে দেখাতে পারছি না পুরোটা। আর এই হচ্ছে এর বাইরেটা দেখো, ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নিচে সুন্দর মন্দির, আর এইখানে তুলসী মঞ্চ। আর এই যে রয়েছে ফ্রেজার সাহেবের বাড়ি, অর্থাৎ এই ফ্রেজার সাহেবের নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম ফ্রেজারগঞ্জ। এইখানকার যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে, কীরকম মানে ঢেউয়ের দাপট, যে বাড়িটা কিভাবে ভেঙে গেছে সেটা দেখো তোমরা। আর এই দিকে সোজা গেলেই কিন্তু ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত তোমরা দেখতে পারবে। এখানে আমাদের মতো আর বেশ কয়েকটি ট্যুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে সমুদ্র সৈকত, এই কিন্তু অসাধারণ সুন্দর। এই বৃষ্টির মধ্যেও আমার কিন্তু এই জায়গাটা আসতে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। অসাধারণ সুন্দর ফ্রেজারগঞ্জের এই সমুদ্র সৈকত। সমুদ্রে বেশ ঢেউ রয়েছে, উত্তাল ঢেউ দেখো। আর এই যত সমস্ত গাড়িগুলো আমার সাথে এসেছিলো সবই ফিরে চলে গেছে। আর এই যে ছাতাটা আমি এখানে রেখেছি, কারণ এতই হচ্ছে এখানে জোরে হাওয়া চলছে যে এইখানটা ছাতা ধরে রাখার মতো না। তো বেশ ভালো লাগছে ফ্রেজারগঞ্জের এই সমুদ্র সৈকত দেখতে। ক্যামেরা পুরো জলে ভর্তি হয়ে গেছে, যার জন্য আমার মুখটাও পরিষ্কার উঠছে না। তো চলো টোটোতে ফিরে যাওয়া যাক, পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। কী আর করা যাবে, বর্ষাকালে তো বর্ষা হবে, এটাই স্বাভাবিক, এটাইকেই মেনে নিতে হবে। রাস্তা ধরেই উঠে আসতে হয় ওপরে। ফ্রেজারগঞ্জ দেখে এবার আমরা যাচ্ছি কার্গিল বিচ। রাস্তা খুবই খারাপ, তার মধ্যে দিয়েই আমাদের টোটো এগিয়ে চলেছে।
এটা ট্যুরিস্ট স্পটের রাস্তার কি অবস্থা দেখুন, জায়গায় জায়গায় জল জমে একবারে ছোট ছোট পুকুর হয়ে গেছে। হচ্ছে কার্গিল বিচ, বেশ বাঁধানো জায়গাটা, খুব কাদা। এই বর্ষাকালে এখানে আমরা একদম পড়ে যাচ্ছিলাম কাদার চোটে। সেখানে অল্প সংখ্যক কিছু লোক এসছে। এই বিচটার নাম কেন কার্গিল বিচ সেটা ঠিক বলতে পারছি না আমি। এইখানে হচ্ছে বাঁধানো ঘাট রয়েছে, যত সম্ভব এটা মাছ ধরার কাজে এটা ব্যবহার করা হয়। দূরে দেখতে পাচ্ছি ওই একটা ট্রলার যাচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা খুবই স্লিপ, এখানকার যে দাদা ভাইরা আছে তারা নামতে মানা করছে। দেখার মতো বেশ কিছুই নেই, এটাই আছে এই বিচটা। এখানে অনেক লোক আসে, দেখো সব বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ নেমেছে আবার সাহস করে। আর এইখানকার আসার যে রাস্তা সে একেবারে বিরাট কাদা, এইখান দিয়ে নামাটাও খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। বর্ষাকালটা অবশ্যই এই সমস্ত জায়গা অ্যাভয়েড করে আসতে হবে। তো এইবারে আমরা যাচ্ছি মৎস্য বন্দর দেখতে। কার্গিল বিচ দেখার পর আমরা এখন এসেছি বেনফিশ মৎস্য বন্দর। এখানে ঢুকতে পার পারসন 10 টাকা করে টিকিট লাগে। টোটো নিয়ে যদি ঢোকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা 10 টাকা দিতে হবে। এখানে দেখার মতো কিছুই নেই, এখানে যে সমস্ত মাছ জেলেরা ধরে সেসব দেখতে পারবেন। এখানকার যে সমস্ত ট্রলারে করে এরা মাছ ধরতে যায় সে সমস্ত দেখতে পারবেন, আমি দেখাচ্ছি। ওই যে দেখুন পেছনে একটি ট্রলার রয়েছে, ওখানে কিন্তু মাছ ওরা ধরেছে এবং সেটাই ঝাড়াই বাছাই চলছে। আর এই যে হচ্ছে এখানকার মাছ ধরার ট্রলারগুলো, এই ট্রলারে করেই কিন্তু এরা মাছ ধরতে যায়। এই বর্ষাকালে কিন্তু এইখানে মাছ ধরার সিজন, একদম পিক সিজন। এই টাইমটা হচ্ছে মাছ ধরার হচ্ছে বেস্ট টাইম। তো আমি এখন একটা জেলে নৌকোর কাছে যাচ্ছি মাছ দেখানোর জন্য। যারা মাছ দেখতে ভালোবাসে, মাছ যারা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসবেন। কি মাছ এইগুলো? কি মাছ? মাছ এখানে ধোয়া টোয়া চলছে, মাছ ধরে এনেছে এরা না। এই হচ্ছে রুলি মাছ, আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। কেমন একটা গোল্ডেন টাইপের মাছটা। আর এই হচ্ছে ভোলা, বিভিন্ন প্রজাতি আছে মাছের আমাদের অজানা। এখানেও 3-4 রকম ভোলার প্রজাতি রয়েছে, সব ধোয়া হচ্ছে মাছগুলোর যেগুলোর মুখ ছুচালো এটা বলছে টুল মাছ। আর এইগুলো হচ্ছে সালফেট। এগুলো আমি ফার্স্ট টাইমই দেখলাম এখানে এসে। যে একটা ট্রলার যাচ্ছে মাছ ধরতে, এরা 3-4 দিন 5 দিন ধরে মাছ ধরে, তারপরে এই বন্দরে আসে এবং এখানে এসে এইভাবে মাছগুলোকে ধোয়া হয়, তারপরে এগুলো আড়তে যায়, বাজারে যায়, এইভাবে করেই বিক্রি হয়। এখানে আসলে আপনারা এখানকার মাছ ধরার ট্রলার, মাছ দেখতে পারবেন এবং এখানকার যে জেলেদের যেভাবে কাজ করার পদ্ধতি সেই সমস্তই দেখার আছে, এর বেশি কিছু নেই। তো এই যে দেখছেন আরও একটা ট্রলার যাচ্ছে আমার পেছনে, এটাও মাছ ধরতে যাচ্ছে। কোনো ট্রলার 1 দিন ধরে ধরে, কোনো ট্রলার 2-3 দিন 4 দিন 5 দিন ধরেও এরা মাছ ধরে। এই রাস্তা ধরে যদি আমরা সোজা হেঁটে যাই, একের পর এক মাছ ধরার ট্রলার এই যে রয়েছে, একের পর এক ট্রলার। আর এই যে এইগুলো হচ্ছে মাছ ধরে এসছে, কোনোটা মাছ ধরতে যাচ্ছে, এর মধ্যেই এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু। আর এই বকখালিতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি শুটকি মাছ প্রস্তুত করা হয়। এটা হলো বেনফিশ মৎস্যবন্দরের মেন মাছের আড়ত। এখানেই সমস্ত মাছগুলি বাছাই হয়, ওজন করা হয়, ক্যারেট বোঝাই হয়। সেখান থেকে মাছগুলো রপ্তানি করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অন্যান্য আড়তে এবং সেখান থেকে মাছগুলো চলে যায় লোকাল বাজারে বিক্রির জন্য। বেনফিশ মৎস্যবন্দর দেখে আমরা এবার যাচ্ছি হেনরি আইল্যান্ড দেখতে। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, আপনারা চাইলে সেটিতে উঠে চারিপাশের ভিউ দেখতে পারবেন এবং সামনেই রয়েছে জেলেদের কার্যালয়, আপনারা চাইলে স্বচক্ষে সেই সব কাজকর্ম দেখতে পারেন। এইখানে টোটো করে সাইট সিন করতে করতে এখানকার যে সবুজ সতেজ গাছপালা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এখানে একটা গ্রাম্য পরিবেশ, যারা শহর থেকে আসে তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে ঘুরতে। আমরা প্রবেশ করলাম হেনরিজ আইল্যান্ডে। এইখানে দেখছি বিভিন্ন রকম কটেজ টাইপের করা আছে, গেস্ট হাউস, যেগুলোতে আপনারা থাকতে পারেন চাইলে।
কিন্তু আমি আপাতত কোনো গেস্টই দেখছি না এখানে। এই হেনরিজ আইল্যান্ডে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আগে থেকে ওয়েবসাইটে বুকিং করে আসতে হবে, সরকারি ওয়েবসাইটে। তবে এই সমস্ত কটেজে আমি একটাও ট্যুরিস্ট দেখলাম না, একদম ফাঁকা পড়ে আছে। যেখানে টিকিটটা নেওয়া হয় সেখান থেকেও প্রায় 2 কিলোমিটার ভেতরে যেতে হয়। চলুন হেনরিজ আইল্যান্ডে কি আছে ভিডিওতে আগে দেখাচ্ছি। এই হেনরিজ আইল্যান্ডের মধ্যে আছে কিন্তু দুটি রেস্তোরাঁ, যেখানে খাবার খেতে গেলে আগে থেকে বুকিং করতে হবে। ইনস্ট্যান্ট গিয়ে খাবার পাওয়া যায় না। আমরাও গিয়ে দেখেছিলাম, সেখানে কোনো খাবার ছিল না। তারা বলল এখানে খেতে গেলে আগের থেকে বুকিং করতে হয়। বেনফিশ মৎস্য বন্দর দেখার পর আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। এই হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করতে কিন্তু পার হেড 10 টাকা, সাথে করে যদি টোটো থাকে বা গাড়ি থাকে সেক্ষেত্রে আলাদা করে 10 টাকা দিতে হবে। হেনরিজ আইল্যান্ডে আসলে তোমরা কিন্তু এরকম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবে। আমরা ভূগোল বই পড়েছি ছোটোবেলায়, গাছের শ্বাসমূল, যেগুলো হচ্ছে জলাভূমি বা কাদাভূমিতে যে মূলগুলো মাটির ওপর উঠে আসে। আজকে সচক্ষে দেখলাম, এই দেখো দেখায়, এই যে গাছের যে শিকড়গুলো ওগুলো ওপরে উঠে আসে শ্বাস নেওয়ার জন্য। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, বিরাট জায়গা জুড়ে এখানে রয়েছে। আর এই হেনরিজ আইল্যান্ডে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, বকখালির এইসব সাইডে। দেখো এই যে লাল কাঁকড়া আমি দেখতে পাচ্ছি এখানে, একটা দুটো, একদম ছোট চিটি কাঁকড়াও আছে, আবার লাল কাঁকড়াও আছে। দুপাশে সবুজ সতেজ বনভূমি তোমরা দেখতে পারবে, সুন্দরবনের কিছুটা ভাইবস এখানে নিতে পারবে। আর এই গাছগুলোতে রয়েছে হচ্ছে শ্বাসমূল, যেগুলো হচ্ছে শ্বাস নেওয়ার জন্য শিকড়গুলো ওপরে উঠে আসে। আমরা ভূগোল বইয়ে পড়েছি, সেই শ্বাসমূল এখানে তোমরা দেখতে পারবে। আর এই হেনরিজ আইল্যান্ডের নামও কিন্তু কোনো এক ইংরেজের নামেই হয়েছিল, যেমন ফেজারগঞ্জ ফেজার সাহেবের নাম অনুসারে হয়েছিল। যেমন আমাদের টোটোওয়ালা দাদা বললো হেনরিজ আইল্যান্ড নাকি হেনরি সাহেবের নাম অনুসারে হয়েছিল। আর হেনরিজ আইল্যান্ডে যে সমুদ্র সৈকত, সেখানে কিন্তু প্রচণ্ড স্রোত, আমি দেখাচ্ছি চলো। হচ্ছে হেনরি আইল্যান্ডসের সমুদ্র সৈকত, ঢেউ, প্রচণ্ড ঢেউ। এখানকার যে সমুদ্র প্রচণ্ড ঢেউ, যেমন বর্ষা হয়েছে তার উপরে তার সাথে প্রচণ্ড হাওয়া বইছে আর ঢেউ। আর এই হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকতে একটা সতর্কবার্তা দেওয়া আছে সাইনবোর্ডে, ওখানে লেখা আছে যে এখানে কিন্তু চোরাবালি ও কাদা পাঁক আছে, সেক্ষেত্রে সাবধানে এখানে যেতে হবে। আর এখানে কিন্তু প্রচণ্ড লাল কাঁকড়া পাওয়া যায়, লাল কাঁকড়া দেখতেও পাওয়া যায় অনেক সময় বিচে, কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড বর্ষা, লাল কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি না। হেনরিজ আইল্যান্ডে যেতে গেলে এরকম কিন্তু একটা কাঠের সেতু পার করে যেতে হয়, বেশ রোমাঞ্চকর লাগে। জায়গায় জায়গায় পা দিচ্ছি, প্যাচ প্যাচ আওয়াজ হচ্ছে, মনে হয় যেন এক্ষুনি ভেঙে পড়বে, কিন্তু না। হেনরিজ আইল্যান্ডে যাওয়ার রাস্তায় কিন্তু বর্ষাকালে এইভাবে জল জমে আছে, আমাদের কিন্তু এই জল পার করেই যেতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। এই হেনরিজ আইল্যান্ডেও কিন্তু সরকারি গেস্ট হাউস রয়েছে, যেগুলো খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এই যে আমার পেছনে দেখছেন যে প্রপার্টিগুলো, এগুলো সব সরকারি গেস্ট হাউস। ছোট ছোট কটেজ করা আছে, ডিলাক্স রুম আছে। এইগুলোতে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে আগের থেকে বুকিং করে আসতে হবে সরকারি ওয়েবসাইটে। এখানে কিন্তু ডাইরেক্ট বুকিং হয় না। এখানেও অনেকে থাকে যখন পিক সিজন থাকে, এখন যেহেতু বর্ষাকাল সিজন নয়, এখানে লোকজন নেই। এই যে আমি দেখাচ্ছি। আর এখানে আসতে গেলে কীভাবে বুকিং করতে হবে তার সমস্ত বিবরণ কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলুন ভেতরটা দেখা যাক। এই যে কটেজগুলো, মডার্ন কটেজ যেরকম হয়, এসি রয়েছে, পাখা রয়েছে, সামনে সুন্দর একটা পুকুর টাইপের রয়েছে, আর গাছপালা দিয়ে একদম ভর্তি চারিদিক, সুন্দর করে পরিপাটি করে সাজানো। কিন্তু কোনো মানুষজন নেই বা কোনো ট্যুরিস্টও এখানে নেই। এই সামনে রয়েছে এরকম পরপর বেশ কয়েকটা কটেজ রয়েছে, সুন্দর করে সাজানো পরিপাটি করে। বকখালি ঢেউয়ের সাথে কথা বলি। বকখালিতে এই 5টা জায়গা সাইট সিন করতে যে টোটোওয়ালারা আছে তারা কিন্তু 500 টাকা নেয়, আর এই টোটো গাড়িতে 5 জন যেতে পারবে। তোমরা যদি এসে তাদের সাথে একটু দামাদামি করো সেক্ষেত্রে কিছু কম হবে। আমি যে টোটোতে যাচ্ছি সেই টোটোওয়ালা দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদা আপনার নামটা বলুন। আমার নাম নবীন মণ্ডল। নবীন মণ্ডল। আর ফোন নাম্বারটা বলুন, একটু জোরে বলবেন। 8101035149। সাইট সিন করতে ক টাকা নেন? সাইট সিন করতে আমাদের 500 টাকা রেট আছে। আর
একটু দামাদামি করলে কম হবে, তাই তো? একটু কম সম করে নিয়ে যাবে। আর আমার চ্যানেল থেকে কেউ আসলে একটু ডিসকাউন্ট দেবেন তো? 5টা জায়গা সাইট সিন কমপ্লিট করে আমরা চলে আসলাম বকখালি বিচে। আমার পেছনে দেখছো মা অন্নপূর্ণা হোটেল, এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চ করছি। তো কি লাঞ্চ করছি দেখাচ্ছি। এইখানকার নিয়ম একটু ভিন্ন রকম। এখানে যেমন ভেজ মিলটা তোমাদের আলাদা নিতে হবে 70 টাকা দিয়ে, তারপরে এইসব আইটেমগুলো রয়েছে, প্রাইস লেখা আছে পাশে, যার যেরকম প্রাইস সেটা আলাদা করে অ্যাড হবে। যেমন ধরো তোমরা যদি ডিম ভাত খেতে চাও তাহলে 30 টাকা ডিম এবং 70 টাকা ভেজ মিল, এই হিসেবে এখানকার হিসেব। 70 টাকা দিয়ে আমিও একটা ভেজ মিল অর্ডার করে দিলাম, যাতে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা আর আলু কুমড়োর তরকারি। এছাড়াও আমি অর্ডার করেছিলাম পমফ্লেট মাছ, যেটা আলাদা করে 200 টাকা দিয়ে অর্ডার করতে হয়েছিল। তো এখানকার ভেজ মিলটা আমি খেয়ে দেখলাম, 70 টাকায় মোটামুটি কোয়ালিটি ভালোই আছে, খাওয়ার মতো। ভাত, তরকারি, ডাল যা লাগবে চাইলে আবার দেবে। শুধুমাত্র এক্সট্রা যেটা তোমরা অর্ডার করবে মাছ, মাংস, ডিম, সেটা কিন্তু একবারই পাবে। এই আমি পমফ্লেট অর্ডার করেছি, এটার জন্য এক্সট্রা করে 200 টাকা দিতে হয়েছে। তো খেয়ে বলছি এটা কেমন হয়েছে। এই যে পমফ্লেট মাছের কোয়ালিটিটা মোটামুটি আমি যতটা ভেবেছিলাম যে একটু স্পাইসি গোছের হবে সেরকম নয়। ঝোলটা একদম হালকা পাতলা, মোটামুটি খারাপ না, খাওয়ার মতো। তো খাবারের শেষে আছে চাটনি পাবো, এটা বেশ ভালো ছিল এখানে। তো শেষে চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতে। মেন বিচ থেকে হাঁটছি প্রায় 500 মিটার মতো হেঁটে ভেতরে যাচ্ছি, তারপরে সমুদ্র সৈকত। আর এই যে বালির ওপর পা দিচ্ছি, অনেকটা করে বসে যাচ্ছে। এই বকখালিতেই কিন্তু অনেক জায়গায় চোরাবালি থাকে, তোমরা যদি এখানে আসো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে ঘুরবে। অসাধারণ লাগছে বিকেলবেলা, তার মধ্যে আজকে এত সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, রোদ নেই, গরম নেই, খুব সুন্দর একটা ওয়েদার আজকে, বেশ ভালো লাগছে সমুদ্র সৈকতটা। তো আরও ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রটা। বকখালি ঢেউয়ের সাথে কথা বলি, শহরের ধুলো আজ বহু দূরে গুড ইভিনিং ফেলি। সবাইকে। বকখালিতে সারাদিন ঘোরাঘুরি করে 5টা জায়গা সাইট সিন করে তারপরে সমুদ্র সৈকতে স্নান করে আমরা রুমে আসি 5টার সময়। 5:30টার সময় স্নান টান করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ি। ঘুম তো হলো না, ওই নামেই রেস্ট নেওয়া। এখন বাজে 6:30, এখন আমরা যাচ্ছি বকখালির সমুদ্র সৈকত। রাতে কেমন দেখতে হয় সেটা দেখতে, তো তোমাদেরকেও দেখাবো, চলো যাওয়া যাক। তো আমার রিসর্ট থেকে টোটো বুক করে 20 টাকা দিয়ে এসে পৌঁছালাম বকখালি সমুদ্র সৈকতে। বেশ শান্তশিষ্ট রাতে, পরিবেশ বেশ ভালোই লাগছে এখানে। তো চলো পুরো সমুদ্র সৈকতটা ঘুরে দেখায় রাতে কেমন লাগে। দীঘা পুরীতে যেরকম ভিড় এখানে সেরকম নয়, বেশ মনোরম। যারা একটু নিরিবিলি পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা বেস্ট ডেস্টিনেশন, আমি আবারও বলছি। এই যে চারপাশে কিন্তু এখন দীঘা পুরীর মতোই প্রচুর দোকান হয়ে গেছে। কি লাগবে ব্যাগপত্র থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, সব বাচ্চাদের খেলনা। তো আমি ঘুরে দেখাচ্ছি পুরো সমুদ্র সৈকতটা, মাছ ভাজা টাজা আছে কিনা সেটাও দেখি, চলো ভেতরে যাওয়া যাক। এখানে রয়েছে এই যে বাচ্চাদের গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, ইলেকট্রিক, তোমরা চাইলে চড়াতে পারবে। 100 টাকা করে নেয়, হয়তো 10 মিনিট চড়াবে। বকখালিতে এর আগে আমি এসেছিলাম 2023-এ, প্রচুর দোকান। সেই বকখালি এখন কিন্তু আর নেই, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বকখালি। হচ্ছে বকখালি রাতের সমুদ্র সৈকত। এখানে একটা মন্দির রয়েছে, এই আলোটা বন্ধ ছিল কোনো কারণে, হয়তো লোডশেডিং হয়ে গেছিলো, তাই আমি ভাবছিলাম যে এখানে কেন আলো নেই। তো বেশ শান্ত নিরিবিলি, সব ধরনের খাবার তোমরা এখানে পেয়ে যাবে। মোমো, ফুচকা, চা, কফি, ফ্রেশ মাছ ভাজা, সমস্ত কিছুই রয়েছে এখানে। দীঘা পুরীর থেকে যথেষ্ট শান্ত এবং বেশ মনোরম, সুন্দর হাওয়াও রয়েছে। আর ওয়েদারটা এই বর্ষাকালে যা সুন্দর, না গরম না ঠান্ডা। ঘন্টায় 20 টাকা দিয়ে চেয়ার বুক করে তোমরা এখানে বসতে পারো, সমুদ্রের পাড়ে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো নিজের প্রিয় মানুষের সাথে। এছাড়া সামনেই রয়েছে দেখো ফুচকার দোকান। বকখালিতে ফুচকার দোকান থাকবে না তা হতেই পারে না। আর রয়েছে একাধিক ভুট্টার দোকান। এরকমই একটা দোকান থেকে আমিও বসে পড়লাম চা খেতে।
এখানে আগে থেকেই আমার ওয়াইফ আর মেয়ে পৌঁছে গেছিলো, তারা বসে বসে ম্যাগি খাচ্ছিল আর আমিও চা খেয়ে নিলাম। চা দিয়েই শুরু করলাম খাওয়া দাওয়ার পর্ব। এরপরেই সামনে আমি দেখতে পেলাম একটি মাছের দোকান, সেখানে হরেক রকম মাছ রয়েছে, ভোলা, ভেটকি, চিংড়ি, কাঁকড়া, কি চাই, প্রত্যেকটা মাছ ফ্রেশ আর টাটকা। এমনকি এখানে পৃথিবী বিখ্যাত টুনা মাছও ছিল। এই টুনা মাছ কিন্তু আমি এই ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। এইখানে একটা মাছ ভাজার দোকানে আমি মাছ ভাজা অর্ডার দিয়েছিলাম, ওটা হচ্ছে লোটে মাছ ভাজা, এক পিস 20 টাকা, দুটো অর্ডার দিয়েছি। এইখানকার মতো ফ্রেশ মাছ কিন্তু তোমরা দীঘা বা পুরীতে পাবে না। আর এখানে রয়েছে বড় বড় চিংড়ি, 20 টাকা করে পিস, 100 টাকা প্লেট, 5টা আছে, সেটাও আমি অর্ডার দিয়েছি, ওটাও আসছে, দেখাচ্ছি। এই লোটে মাছের ফ্রাইটা আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম, অসাধারণ খেতে ছিল। তো এই চলে এসছে আমাদের চিংড়ি, 100 টাকা প্লেট, 5টা দিয়ে। এই চিংড়িটা আমি খেলাম, এটা একদম ফাটাফাটি। এখানে আসলে এই লোটে আর চিংড়িটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। যা খাওয়ার পর ঝাল লেগে গেছে, কিছু ঠান্ডা খাওয়ার দরকার, তাই এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। চিংড়ি আর লোটে খাওয়ার পর নিয়ে নিয়েছি কাঁকড়া ফ্রাই, এটা হচ্ছে 120 টাকা প্লেট। তো খেয়ে দেখি কেমন হয়। এই হচ্ছে কাঁকড়া ফ্রাই, একদম মাংসর মতো লাগছে খেতে, দারুণ, অসাধারণ খেতে হয়েছে। তো এখন প্রায় 9টা বাজে, তো অলরেডি বকখালি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখানে লোকজন যে যার মতো চলে যাচ্ছে, কারণ এখানে 10টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর আমার পেছনেই রয়েছে, দেখো এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটায় রয়েছে শনিদেব রয়েছে, হনুমানজি রয়েছে আর মা কালী রয়েছে। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম বকখালি। সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি। কালকে এখানে যখন এসছিলাম রাতে সি বিচের ধারে, এই যে জল দেখছো, এরপরে বালুরচর, তারপরে সমুদ্র। তো এইখানে কালকে চলে এসেছিল সমুদ্র, যেহেতু কালকে জোয়ার ছিল, তখন এই জল আর ওই পেছনে বালি পেরিয়ে যে জল, এই দুটো এক হয়ে গেছিল। কখনো কখনো এই দুই জল এক হয়ে যায় যখন জোয়ার থাকে। এখন হচ্ছে আবার অনেকটা হেঁটে যেতে হবে, মোটামুটি 500 মিটার মতো হাঁটতে হবে। আর এখান থেকেই হচ্ছে প্রচুর দোকান আছে। সকালবেলা চা খেয়ে নিলাম একটা দোকান থেকে। আজকে চলে যাব বাড়ি, একটু ঘোরাঘুরি করে নিই সকাল সকাল। আর এই দিকে দেখো দেখা যাচ্ছে আমার পেছনে ঝাউবনের শাড়ি। মৌসুমী দ্বীপও কিন্তু এরকমই দেখতে লাগে। যদি কালকে ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আমরা ফ্রেজারগঞ্জ থেকে মৌসুমী দ্বীপ দেখতে পেতাম। পশ্চিমবঙ্গের শুধুমাত্র বকখালি সাইডেই কিন্তু এরকম সাদাবালির দ্বীপ দেখতে পাওয়া যায়। আর এখানে প্রচুর লাল কাঁকড়া, চিটি কাঁকড়া দেখতে পাওয়া যায়। আমরা কালকে দেখেছি যখন আমরা হেনরিজ আইল্যান্ডে গেছিলাম, প্রচুর লাল কাঁকড়া ছিল ওখানে। আর এখানে প্রচুর চিটি কাঁকড়া রয়েছে। এই যে মাটির সাইডে যে গর্তগুলো রয়েছে, ছোট ছোট গর্ত, ওইগুলো হচ্ছে চিটি কাঁকড়ার গর্ত। আর এরা এত স্পিডে গর্ত তৈরি করে না, মানে চোখের নিমেষে গর্ত করে ঢুকে যাবে মাটির মধ্যে। সকাল সকাল বকখালি এসে এখানকার সমুদ্রের ঢেউ দেখে মনটা একদম খুশি হয়ে গেল। তো বর্ষাকালে যেহেতু এসছি, সমুদ্রের প্রচুর ঢেউ, লোকে বলে বকখালি নাকি ঢেউ নেই, মরুভূমি হয়ে গেছে। তো দেখো আমি দেখাচ্ছি কীরকম ঢেউ। এরকম ঢেউ অনেক সময় আমি দীঘাতে গিয়েও পাইনি। তো বর্ষাকালে আসলে সাইট সিন করতে যেমন অসুবিধা হয়, তেমন কিন্তু খুব সুন্দর ঢেউ পাওয়া যায় এই জায়গাটায়। বকখালি ঢেউয়ের সাথে কথা বলি। তো এখন বাজে সকাল 8টা, আমরা এসেছিলাম বিচে প্রায় 6:30টার দিকে। কিছুটা সময় টাইম স্পেন্ড করলাম, চাটা খেলাম। এবার ব্রেকফাস্ট করব। আমাদেরকে বেরোতে হবে 10টা, 10:30টার দিকে, কারণ 10টায় চেক আউট। যে আমার সাথে আমার মেয়ে, ও কিন্তু খুব মজা করেছে, ও জল থেকে উঠতেই চাইছে না। ছোট্ট মানুষ কি সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে আমার হাত ধরে। প্রত্যেকবারের মতো এবারও বকখালিতে এসে, যেমন প্রত্যেক জায়গায় গিয়ে আমি একটা করে ম্যাগনেট কালেক্ট করি, এখানে একটা ম্যাগনেট কালেক্ট করে নিয়েছি। আর কালকে যখন এসেছিলাম বিচে, এই ব্যাগটা কিনেছিলাম 110 টাকা দিয়ে জিনিসপত্র ক্যারি করার জন্য। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সি বিচের ধারে একটা দোকান থেকে নিয়ে নিয়েছি পেটাই পরোটা, আর মেয়ের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ডিম টোস্ট। এটা দিয়েই সকালের ব্রেকফাস্ট করছি। 100 গ্রাম পেটাই পরোটার দাম নিয়েছিল 25 টাকা, আর ডিম টোস্টটা নিয়েছিল 30 টাকা। বেলা 9:30টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নামখানা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। 200 টাকা দিয়ে একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। টোটোওয়ালাকে বলেছিলাম সে যদি ভাড়া পায় অবশ্যই তুলে নিতে। পেছনে ফেলে গেলাম একরাশ স্মৃতি। অনেক কষ্ট করে বকখালির ব্লগটি আমি সাজিয়ে তুলেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট
কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর কবে আপনি বকখালি ঘুরতে যাচ্ছেন। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম।